হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ব্যবসায় উদ্যোগ সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে ব্যবসায় পরিচিতি। এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারকে বলা যেতে পারে যে পুরা বইয়ের একটা শর্ট সামারি। শুধু এই বইয়ের না, এইচএসসি এর ব্যবসায় সংগঠন সাবজেক্টেরও একটা সামারি। তো তোমরা বুঝতেই পারছো যে এই চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ। তবে গুড নিউজ হচ্ছে এই চ্যাপ্টারটা যেমন গুরুত্বপূর্ণ তেমনই সহজ। আর এই সহজ চ্যাপ্টারকে আরো সহজতর করার জন্য আমি আছি এক্সেল বিজের পক্ষ থেকে মুহাম্মদ নাবিল। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা ইউনিভার্সিটির এমআইএস ডিপার্টমেন্টে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ব্যবসায়ের ধারণা। আচ্ছা, ব্যবসায় জিনিসটা কি? আমরা যদি বইয়ের ভাষায় বলি তাহলে মুনাফা অর্জনের জন্য যেকোনো বৈধ অর্থনৈতিক কাজ হচ্ছে ব্যবসায়। তো এখানে আমি কয়েকটা জিনিস বলেছি। প্রথমে কি মুনাফা অর্জন, অর্থাৎ আমি যে আমার কাজটা করব, কোনো প্রোডাক্টিভ কোনো কাজ করব, এটার আলটিমেট গোল কি হবে? মুনাফা অর্জন। তো আমরা একজন ব্যবসায়ীকে চিন্তা করি। ধরো রাস্তার পাশে চা বিক্রি করে রহিম চাচা। তো উনি চা বিক্রি কেন করছে? সবাইকে ফ্রিতে চা খাওয়ানোর জন্য? না, উনি চা উৎপাদন করছে, উনি যেই পরিমাণ কস্ট হয়েছে চায়ের পিছনে তার থেকে বেশি টাকায় বিক্রি করবে। অর্থাৎ যদি তার 3 টাকা খরচ হয় সে 5 টাকায় বিক্রি করবে, 2 টাকা মুনাফা করবে। অর্থাৎ তার আলটিমেট গোল হচ্ছে মুনাফা অর্জন। এইটাই। তো ব্যবসায়ের জন্য আমার প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। ঠিক আছে? তো এই লাইনটা তোমরা মনে রাখবা, লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়ের মূল, প্রধান বা স্বল্প মেয়াদী উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। ঠিক আছে? এরপরে আরেকটা জিনিস মনে রাখবা, যেটা হচ্ছে ব্যবসায়ের এটা স্বল্প মেয়াদী উদ্দেশ্য। স্বল্প মেয়াদী এই কথাটা। আর আরেকটা হচ্ছে ব্যবসায়ের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য, সেটা কি? সম্পদ সর্বাধিকরণ। ওকে, তো তোমরা এই জিনিসটা মনে রাখবা, কোনটা কেমন উদ্দেশ্য এবং কোনটা মেইন উদ্দেশ্য, এগুলা এমসিকিউ তে আসবে। আচ্ছা, এখন হচ্ছে ব্যবসায়ের বৈশিষ্ট্য। ব্যবসায়ের বৈশিষ্ট্য হচ্ছে আমি যেমন বললাম মুনাফা অর্জন। এমন আরো কতগুলা ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো যদি আমার কাজের মধ্যে অনুপস্থিত থাকে তাহলে আমার কাজটা ব্যবসায় হিসাবে গণ্য হবে না। কি কি? যেমন আমি একটু আগে বললাম মুনাফা অর্জনের উদ্দেশ্য, এটা আশা করি সবাই বুঝেছো। এরপর আইনত বৈধতা। এটা কি? এটা বলতে বোঝাচ্ছে যে আমি যেই কাজটা করব, ইট ডাজন্ট ম্যাটার যে কাজটা কতটা প্রোডাক্টিভ বা কত বেশি মুনাফা হচ্ছে, কাজটা থেকে যদি আমার দেশের চলমান আইন অনুযায়ী লিগ্যাল না হয় বা আনলফুল হয় তাহলে আমার কাজটা ব্যবসায় না, এটা একটা ক্রাইম। যেমন ধরো ইলিগাল ড্রাগস কেনাবেচা করা, ঠিক আছে, বা আনলাইসেন্সড উইপন কেনাবেচা করা, এরকম। তারপর লেনদেনের পৌনঃপুনিকতা। পৌনঃপুনিক বলতে বোঝায় যে আমার কোনো কিছু এক নাগাড়ে চলতেছে। ঠিক আছে? তাহলে লেনদেন কি? তোমরা জানি যে টাকা পয়সার এক্সচেঞ্জ। ঠিক আছে? আর যদি অ্যাকাউন্টিং এর ভাষায় বলি, যে কোনো ঘটনা যেটাকে অর্থ দিয়ে গণনা করা যায়। তো লেনদেন আশা করি সবাই জানো। আচ্ছা, এখন লেনদেনের পৌনঃপুনিকতা বলতে বোঝায় যে আমার জাস্ট লেনদেনটা একবার হবে না, বারবার হবে। যেমন ধরো আমরা ঈদে বাবা মায়ের কাছ থেকে সালামি পাই। ঠিক আছে? ওইটা কি ব্যবসায় হবে? না। কারণ কি? আমি সালামিটা জাস্ট ঈদের দিন পাই, বছরে 2টা ঈদ হয়, 2 ঈদে পাই। এটা কিন্তু আমাকে প্রতিদিন দিচ্ছে না। যেহেতু প্রতিদিন দিচ্ছে না, কাজটা রিপিট হচ্ছে না, এর জন্য আমার কাজটা পৌনঃপুনিক না, লেনদেনটা পৌনঃপুনিক না, অর্থাৎ আমার কাজটা ব্যবসায় না। তারপর হচ্ছে আর্থিক মূল্য আছে এমন পণ্য উৎপাদন। ওই যে আমি একটু আগে চা বিক্রেতা রহিম চাচার কথা বলেছিলাম, সে চা বিক্রি করে। চায়ের দাম কত? দুধ ছাড়া হলে 5 টাকা, দুধ সহ হলে 10 টাকা, বা কফি আর একটু বেশি দাম। এরকম বিভিন্ন দামের প্রোডাক্ট তার কাছে আছে। কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু একটা ফিনান্সিয়াল ভ্যালু বা আর্থিক মূল্য আছে। তো এইটাই, আমার ব্যবসায়ের জন্য একটি আর্থিক মূল্য আছে এমন কোনো পণ্য
পণ্যই হবে এমন না, কোনো সেবা উৎপাদন করব এরকম। ঠিক আছে? তারপর ঝুঁকির সাথে সম্পর্কিত। এটা খুবই গুরুত্বপূর্ণ। ঝুঁকি, ঝুঁকি কি? ঝুঁকি হচ্ছে যে আমি একটা কাজ করব যেটার ফিউচার অনিশ্চিত। অর্থাৎ সেটা আমার জন্য লাভজনক হতে পারে, ক্ষতিকারকও হতে পারে। আমি যে এটাতে অনেক বেশি সাফল্য পাবো এমন কোনো গ্যারান্টি নাই। তো ব্যবসা কেন ঝুঁকিপূর্ণ? কারণ ধরো রহিম চাচা এখন অনেকদিন ধরে দোকান দিয়েছে। উনি যখন দোকানটা প্রথম দিয়েছিল তখন কি উনি জানতো ওনার প্রোডাক্টের কেমন সেল হবে? না। উনি জাস্ট আল্লাহর উপর ভরসা করে একটা ঝুঁকি নিয়ে নিছে। দেখা যাক লাভ বা ক্ষতি যাই হোক, আমি আমার অর্থ বিনিয়োগ করে এই দোকানটা দিব। তো এইটাই, একটা ব্যবসা শুরু করার সময় সবসময় ঝুঁকি থাকে এবং ঝুঁকির সাথে সম্পর্কিত অবশ্যই থাকে। ব্যবসায় ক্রমবিকাশের ধারা। ব্যবসা যেমন আমরা এখন দেখি এটা ব্যবসায়ের আধুনিক রূপ। ব্যবসা কিন্তু একদম দেখা যায় পৃথিবী শুরু হয়েছে প্রায় তখন থেকেই ব্যবসায় শুরু হয়ে গেছে। কিভাবে? যেমন আগেকার দিনের মানুষ খাবার সংগ্রহ করতো কিভাবে? পশু শিকার, মাছ শিকার বা ফলমূল আহরণ করে, তাই না? ঠিক আছে। এখন দেখো পশু যেমন গরু, ছাগল বা যাই দেখো পশু কিন্তু অনেক বড়। হ্যাঁ, আমরা একটা পশু যদি শিকার করি, এখন তো শিকার করি না, এখন যদি আমরা মুসলিম ধর্ম জবাই করি বা বিভিন্ন ধরনের প্রসেস আছে। তো এই যে একটা পশু, এটার কিন্তু প্রচুর পরিমাণ মাংস থাকে যেটা অল্প কিছু মানুষের পক্ষে কনজিউম করা সম্ভব না। আগেকার দিনেও এমন হতো, ধরো আমি একটা গরু বা ছাগল বা ওই সময় যাই প্রাণী থাকে একটা শিকার করেছি, এটার প্রচুর পরিমাণ মাংস, এটা কি আমি একা কনজিউম করতে পারছি না। অপরদিকে আরেকজন সে জঙ্গলে যে ধরো অনেক অনেক ফল নিয়ে আসছে, হ্যাঁ, ওই ফলও তার পক্ষে কনজিউম করা সম্ভব না। একজনের কাছে অনেক এক্সট্রা পশুর মাংস আছে, আরেকজনের কাছে এক্সট্রা ফল আছে। তো তাহলে এখন একজন আরেকজনকে কিছু, একজন ধরো মাংস যার কাছে আছে সে কিছু মাংস ফলওয়ালাকে দিয়ে দিল, ফলওয়ালা এর পরিবর্তে বা এর বিনিময়ে আরো কিছু ফল দিল। অর্থাৎ একটা প্রোডাক্টের পরিবর্তে আরেকটা প্রোডাক্ট দিল, অর্থাৎ এক্সচেঞ্জ করলো বা বিনিময় করলো। ঠিক আছে? তার মানে কি আমি একটা জিনিস, একটা প্রোডাক্ট দিচ্ছি অন্য কিছু পাওয়ার জন্য না? এটাই এক ধরনের মুনাফা না? অর্থাৎ অর্থে না হলো বাট আমি প্রোডাক্ট তো পেলাম, মুনাফা তো পেলাম। এইটাই। এর জন্য পশু শিকার, মাছ শিকার এগুলো ব্যবসায় হিসাবে গণ্য হয় মাঝে মাঝে। ঠিক আছে? তারপর এইটাই হচ্ছে তোমার বার্টার সিস্টেম নামেও বলা হয় এটাকে। অর্থাৎ একটা প্রোডাক্টের বিনিময়ে আর একটা প্রোডাক্ট নেওয়া। তারপর হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগ হচ্ছে তোমার, এই যুগে কিছু ইম্পর্টেন্ট জিনিস হয়েছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে, এই মধ্যযুগের মধ্যে, সেটা হচ্ছে স্বর্ণ, রৌপ্য, ধাতব মুদ্রার প্রচলন এবং কাগজি মুদ্রার প্রচলন। আমরা যেমন এখন 10 টাকার নোট বা 20 টাকার নোট এগুলা দেখি, এগুলা কি? এগুলা তোমার মুদ্রা না? এই মুদ্রাগুলোর প্রচলন কখন হয়েছে? মধ্যযুগে। ঠিক আছে? আরো কিছু আছে যেমন শামুক, ঝিনুক এগুলোকে ইউজ করা হতো মধ্যযুগের শেষের দিকে। কিন্তু আরো যখন টাইম বাড়ার সাথে সাথে আমরা সোনার রূপার ধাতব মুদ্রা চালু হয়েছে এবং আরো পরে কাগজি মুদ্রার চালু হয়েছে। আরেকটা হচ্ছে এক এক মালিকানা ও অংশীদারি ব্যবসা, এই টাইমে উদ্ভব হয়েছে। এগুলো তোমরা মনে রাখবা, এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আধুনিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে শিল্প বিপ্লব। এটা হচ্ছে 1750 থেকে 1850 সালে ইংল্যান্ডে অনেক অনেক শিল্প প্রতিষ্ঠান হয়েছিল এবং শিল্পক্ষেত্রে ব্যাপক একটা সফলতা পেয়েছিল ইংল্যান্ড। তো এটা কি শিল্প বিপ্লব হিসাবে বলা হয়। তো এই শিল্প বিপ্লবটাই হচ্ছে আধুনিক যুগের একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা। তারপর আরো অনেকগুলা লেখা আছে। এটাও মনে রাখবা যে কোম্পানি সংগঠন এটাও আধুনিক যুগে হয়েছে। এখন তোমরা, তোমাদের বইয়েও আছে, স্লাইডেও আছে, বিভিন্ন জায়গায় আছে, ওখান থেকে তোমরা ভালো মতো পড়বা। ভালো মতো বলতে খুবই ভালো মতো, কারণ এমসিকিউ থেকে বা এখান থেকে একদম ডাইরেক্ট এমসিকিউ আসবে। ঠিক আছে? যেমন ধরো মুদ্রার প্রচলন কোন যুগে হয়েছে, এটা একদম তোমার যদি মুখস্থ থাকে তুমি দিয়ে দিতে পারবে যে মধ্যযুগে। এরপর ব্যবসায়ের প্রকারভেদ। ব্যবসায় আমরা এটাকে যেমন বললাম
অর্থ বা মুনাফা অর্জনের জন্য যে কোনো বৈধ অর্থনৈতিক কাজই ব্যবসায়। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এত সহজ না। এইটার বিভিন্ন পার্ট আছে, বিভিন্ন ভাগে ভাগ করা যায়। অর্থাৎ প্রথমটা হচ্ছে শিল্প। শিল্প হচ্ছে জাস্ট প্রোডাক্ট উৎপাদন করা। একটা ধরো আমি উম, আখের রস থেকে চিনি বানাবো। তাহলে প্রথমে আখ নিয়ে আসবো, এরপর ওইটার জুস করব, এবং ওই যে আখের রস সেটাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে চিনি বা গুড় উৎপাদন করব। এই উৎপাদন পর্যন্ত শেষ, এই একটুক হচ্ছে শিল্প। এরপর বাণিজ্য হচ্ছে, ধরো আমি চিনি উৎপাদন করলাম, ওই চিনিটাকে ভোক্তার নিকট পৌঁছায় দেওয়া। অর্থাৎ ধরো একটা চিনির কোম্পানি থেকে আমি প্রোডাক্ট কিনি, তো এই ক্ষেত্রে বাণিজ্য হচ্ছে প্রোডাক্টটা উৎপাদন হওয়ার পর আমার হাত পর্যন্ত আসতে যে মাঝখানে যতগুলো কাজ হয়েছে সবই হচ্ছে বাণিজ্য। আর প্রত্যক্ষ সেবা, যেমন আমি একটু আগে বলেছিলাম সেবা ব্যবসা হতে পারে। যেমন ধরো আমরা ডাক্তারের কাছে যাই, তো ডাক্তার উনি আমাকে দেখে এবং কিছু পরামর্শ দেয়, এবং পরামর্শের বিনিময়ে আমরা তাকে অর্থ দেই। তো বিনিময়ে কিছু প্রদান করছি, অর্থাৎ ডাক্তার মুনাফা অর্জন করছে। ঠিক আছে, এটাও একটা ব্যবসায়। শিল্প, এটার ইংলিশ হচ্ছে ইন্ডাস্ট্রি। এখন আমরা শিল্প নিয়ে একটু অল্প আলোচনা করলাম, এখন আমরা ডিটেইলসে শিখবো। শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়, শিল্পের প্রধান কাজ উৎপাদন করা, ব্যবসায়ের উৎপাদনকারী শাখা শিল্প। এগুলো সবই তোমরা জানো, একদম সহজ পড়া। আচ্ছা, এমসিকিউ এর জন্য মনে রাখবা যে ব্যবসায়ের প্রথম ও প্রধান কাজ শিল্প। এখানে একটা খুব সুন্দর সংজ্ঞা দেওয়া আছে, তোমরা চাইলে মুখস্থ করতে পারো। ঠিক আছে। আচ্ছা, এখন শিল্প কি আমি একটু ভেঙে বলি। শিল্পের কাজ হচ্ছে আমি প্রকৃতি থেকে কোনো সম্পদ আহরণ করব, সম্পদটাকে কাঁচামালে রূপান্তর করব, এবং যে কাঁচামাল আছে কাঁচামালকে আমি বিভিন্ন প্রসেস করে একটা ভোগ উপযোগী বা ব্যবহার উপযোগী একটা ফাইনাল প্রোডাক্টে রূপান্তর করব। যেমন ধরো আটা, আটা না, ধরো গম, আমি গম আনলাম, গমকে ভেঙে আটা বানালাম, আটা থেকে বিভিন্ন প্রসেস করে রুটি বানালাম। ঠিক আছে, তাহলে কি গম থেকে রুটি, এই যে টোটাল প্রসেস, এই প্রসেসটাই হচ্ছে শিল্প। ঠিক আছে, এরপর শিল্পকে প্রধানত 5 ভাগে ভাগ করা যায়। কি কি? প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প ও সেবা পরিবেশক শিল্প। এখন প্রজনন শিল্পটা কি? প্রজনন শিল্প বলতে বোঝায় যে আমি যেই প্রোডাক্টটা উৎপাদন করব, এই প্রোডাক্টটাকেই আবার পরের উৎপাদন কাজে ব্যবহার করতে পারবো। এটার মানে কি? এটার মানে হচ্ছে, ধরো আমার একটা আম বাগান আছে, ঠিক আছে, বা আম গাছ আছে, আম গাছে অনেক আম হলো, এখন আমি যদি আরো আম গাছ লাগাইতে চাই, অর্থাৎ আমি এখন আম উৎপাদন করলাম, কিন্তু সামনে আমি আরো আম গাছ লাগাই আরো উৎপাদন বৃদ্ধি করতে চাই, তখন কি করব? আমার এই যে আমগুলো উৎপাদন করলাম, এই আমের আটিগুলাই আবার বপন করে দিব না বীজ হিসাবে? এইটাই, অর্থাৎ আমি এখন আম উৎপাদন করলাম, এই আমের আটিকেই আমার আবার পরের বারের উৎপাদন কাজে ব্যবহার করলাম। এইটাই হচ্ছে প্রজনন শিল্প, অর্থাৎ উৎপাদিত সামগ্রীকে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা। এটা আমি যেমন গাছের ক্ষেত্রে বললাম, অর্থাৎ নার্সারি। এটা আরো হতে পারে হ্যাচারি, যেটা হচ্ছে তোমার মুরগি, হাঁস মুরগি পালন করে এগুলা। যেমন হাঁস মুরগি কি, আমি মুরগি পালি, মুরগি থেকে ডিম উৎপাদন হয়, ডিম থেকে আবার মুরগি উৎপাদন হয়। ঠিক আছে, তো প্রসেসটা রিপিট হতে থাকে। একই ক্ষেত্রে গরু ছাগলের ক্ষেত্রেও এরকম। বা পুকুরে মাছ চাষ করলে হয় কি, আমি প্রথমে কিছু মাছের পোনা ছাড়ি, তো এবং মাছগুলো বড় হয় এবং মাছগুলো আবার বংশ বৃদ্ধি করে, এভাবে করে মাছ থেকেই মাছ হতে থাকে। এখন হচ্ছে নিষ্কাশন শিল্প বা উত্তোলন শিল্প। প্রজনন শিল্পে কি করছি, আমরা প্রোডাক্টটা উৎপাদন করেছি, কিন্তু নিষ্কাশন শিল্পে আমি করব কি, জাস্ট প্রকৃতি থেকে আমি প্রোডাক্টটা নিয়ে আসব। এটা কেমন, ধরো নদীতে অনেক মাছ আছে, আমি গিয়ে জাস্ট মাছ ধরে নিয়ে আসলাম, বা মাটির নিচে অনেক খনিজ সম্পদ আছে, আমি গিয়ে খনিজ সম্পদটা আহরণ করে নিয়ে আসলাম। এইটা, এটা হচ্ছে উত্তোলন শিল্প বা নিষ্কাশন শিল্প।
এখন দেখো আমি এই যে পুকুরে মাছ চাষকে আমি মার্ক করেছিলাম, হ্যাঁ, কই গেল, পুকুরে মাছ চাষ এবং নদী থেকে মাছ ধরা, এই দুটাকে আমি মার্ক কেন করেছি দেখো, দুইটাই যেহেতু মাছ নিয়ে, হ্যাঁ, তো তোমাদের মধ্যে কনফিউশন হতে পারে। দেখো যখন আমরা পুকুরে মাছ চাষ করি, আমরা নিজে থেকে মাছের পোনা ছাড়ি এবং সেগুলোই বড় হয়ে আরো বংশবৃদ্ধি করে আরো মাছ হয়। তো এই প্রসেসটা কিন্তু আমরা করছি, হ্যাঁ। কিন্তু নদীতে কিন্তু আমরা কিছু করছি না, আমরা করি কি, জাস্ট গিয়ে মাছটা ধরে নিয়ে আসি। তো এখানে কিন্তু প্রজনন শিল্পে অর্থাৎ পুকুরে আমরা কাজটা করছি, আমরা মাছ পালন করছি, কিন্তু নিষ্কাশন বা উত্তোলন শিল্পে অর্থাৎ নদী থেকে আমরা মাছটা জাস্ট ধরে নিয়ে আসছি। তো এমসিকিউ এর ক্ষেত্রে এই দুইটাই আসে এবং খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা মনে রাখবে এই দুইটা। তারপর হচ্ছে নির্মাণ শিল্প। এটা খুবই সহজ, যেটা নাম ওইটাই কাজ, অর্থাৎ যেকোনো রাস্তাঘাট, সেতু, ব্রিজ, বিল্ডিং বা যে কোনো কিছু নির্মাণ করা। এরপর 4 নম্বর উত্তোলন শিল্প বা যান্ত্রিক শিল্প, এটা আরেকটা নাম আছে সার্জন শিল্প। তো এইগুলা কি, এইগুলা হচ্ছে তোমার একটা মানে এমন একটা প্রসেস যেখানে আমি কাঁচামাল আনবো এবং প্রচুর শ্রম এবং যন্ত্র ব্যবহার করে আমি প্রোডাক্টটাকে কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করব। যেমন আমি আখের একটা উদাহরণ দিয়েছিলাম, আমরা করি কি, আখ গাছ থেকে আখ নিয়ে আসি, বিভিন্ন প্রসেস করে আখটাকে, ধরো আখ জুস করার মেশিনে আমরা আখটাকে জুসে রূপান্তর করি। এরপর ওইটাকে আরো অনেক মানুষ মিলে জাল দেয়, জাল দিয়ে দিয়ে গুড় হয় বা চিনি হয়। তাহলে কি, এর পিছনে আমার মানুষ জাল দিচ্ছে অর্থাৎ শ্রম লাগছে, আবার মেশিন দিয়ে আখটাকে আমি জুসে রূপান্তর করছি, আমার যন্ত্র লাগছে। তো এইটাই, যে শিল্পে আমরা শ্রম এবং যন্ত্র ব্যবহার করে কাঁচামালকে প্রক্রিয়াজাত একটি চূড়ান্ত পণ্যে রূপান্তর করি, সেটাই হচ্ছে উৎপাদন বা যান্ত্রিক শিল্প, ইংলিশে বললে ম্যানুফ্যাকচারিং শিল্প। এরপর সেবা, একটু আগে বলেছিলাম সেবা এক ধরনের শিল্প। তো সেবা এখানে দুইটা আছে, একটা হচ্ছে তোমার শিল্পর অন্তর্গত, সেটা হচ্ছে শিল্পের অন্তর্ভুক্তটা হচ্ছে সেবা পরিবেশক শিল্প। এটা কি, এটা হচ্ছে মানুষের জীবনযাপন সহজ করে যেগুলা, যেমন ধরতে পারো গ্যাস, হ্যাঁ, আমাদের বাসায় যদি গ্যাস লাইন না থাকে আমাদের মাটির চুলায় রান্না করতে হয়। তো মাটির চুলায় রান্না করাটা অবশ্যই তোমার গ্যাস লাইনের থেকে বা সিলিন্ডারের থেকে একটু বেশি কষ্ট হয় না করতে। আমাদের মা চাচিরা যখন রান্না করে গ্যাসের চুলায় কি জাস্ট, গ্যাসের চুলা বা সিলিন্ডার ইউজ করলে কি জাস্ট গ্যাস অন করলে রান্না মানে আগুন জ্বলে যায়। কিন্তু তোমার মাটির চুলা অনেক ফু দিয়ে এবং লাকড়ি এনে অনেক কষ্ট করে রান্না করা লাগে। তাহলে কি, এই যে লাকড়ির আগুনের পরিবর্তে গ্যাস আসায় আমাদের সুবিধা হলো না, আমাদের জীবন যাত্রাটা একটু সহজ বা আরামদায়ক হলো না। এই যে এই টাইপ যে সেবাগুলো আছে, এগুলা কি বলা হয় সেবা শিল্প, যেমন গ্যাস, বিদ্যুৎ, ব্যাংক, স্বাস্থ্য সেবা ইত্যাদি। এরপর বাণিজ্য, যেটার ইংলিশ হচ্ছে কমার্স। আমরা আমাদের গ্রুপকেই বলি কমার্স গ্রুপ, ঠিক আছে, সায়েন্স গ্রুপ, কমার্স গ্রুপ, কিন্তু এটা আসলে বলা উচিত না, কারণ আমাদের গ্রুপের নাম হচ্ছে ব্যবসায় শিক্ষা বা বিজনেস স্টাডিজ, যেটার একটা খুবই ছোট অংশ হচ্ছে বাণিজ্য বা কমার্স। ওকে, এই বাণিজ্যকে বলা হয় ব্যবসায়ের বন্টনকারী শাখা। এই এটার মানে কি, যে আমি শিল্পে শুধু উৎপাদন করব, এরপরের অংশগুলা না, এরপরের অংশগুলা হচ্ছে শিল্পের মধ্যে না, ওই অংশগুলা হচ্ছে বাণিজ্যের মধ্যে, অর্থাৎ আমি একটা প্রোডাক্ট উৎপাদন করব এবং ভোক্তার নিকট পৌঁছায় দিব, এই ভোক্তার নিকট পৌঁছানোর যে জটিল কাজ সেটাই হচ্ছে বাণিজ্য। ঠিক আছে, মানে কি, আমি ধরো আখ থেকে চিনি উৎপাদন করলাম, একদম চিনির স্তূপ হয়ে গেল, অনেক উৎপাদন হলো, কিন্তু আমার তো লাভ নাই, আমার তো এটা ভোক্তার নিকট পৌঁছায় দেওয়া লাগবে, অর্থাৎ ভোক্তার নিকট বিক্রয় করা লাগবে। তো এই যে বিক্রয় করা এবং পৌঁছে দেওয়ার যে কাজ, এটাই হচ্ছে বাণিজ্য। আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের বইয়ে কথা লেখা আছে,
যেটা হচ্ছে আধুনিক কালে বাণিজ্যকে ব্যবসায় টু ব্যবসায় বা বিজনেস টু বিজনেস বলেও ডাকা হয়। আচ্ছা, এখন বাণিজ্যের মধ্যে কতগুলা কাজ আছে যেগুলা এক একটা এক এক ধরনের বাধা দূর করে। বাধা কি তোমরা তো জানোই, কোনো কাজ করতে যে ধরো যে রেস্ট্রিকশন আমরা ফেস করি বা বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো আমরা বাণিজ্য অর্থাৎ প্রোডাক্ট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই প্রত্যেকটা সমস্যা দূর করে বাণিজ্যের বিভিন্ন কাজ। প্রথমটা কি? বিনিময়। বিনিময় হচ্ছে নরমাল কোনো কিছু ক্রয় বিক্রয় করা। এটা কি ধরনের বাধা দূর করে? সত্ত্বগত বাধা বা মালিকানাগত বাধা। কিভাবে? ধরো আমি একটা কলম বিক্রি করব। আমি কলম বিক্রি করব, তো কলম বিক্রি হওয়ার আগ পর্যন্ত কলমের মালিক কে? আমি। ঠিক আছে? কারণ আমি বিক্রি তো করিনি এখনো। অর্থাৎ আমিই মালিক। কিন্তু যখন আমি বিক্রি করব, অন্য একজনের সাথে আমার টাকার বিনিময় হয়ে গেছে। আমি টাকা নিয়ে নিছি এবং কলমটা তার হাতে দিয়ে দিছি। তাহলে কি কলমের মালিক আমি আছি? অবশ্যই না। মালিকানা চেঞ্জ হয়েছে। মালিক এখন কে? অন্য একজন। তো এই যে মালিকানা চেঞ্জ হলো যে, এই বাধাটা কিভাবে দূর হলো? বিনিময়ের মাধ্যমে। এরপর পরিবহনগত বাধা দূর করে, পরিবহন দূর করে স্থানগত বাধা। এটার মানে কি? ধরো আমি ঢাকায় অনেক, বারবার চিনির উদাহরণ দিচ্ছি তো এখানেও ওইটাই দেই। ঢাকায় ধরো আমি অনেক চিনি উৎপাদন করলাম, কিন্তু সিলেটে আমার যে মানে বায়ার বা ভোক্তা বা কনজিউমার উনি হচ্ছে সিলেটে থাকে। তো আমার তো আমার প্রোডাক্টটা ওনার নিকট পৌঁছায় দেওয়া লাগবে। তো পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে যেসব বাধা হয় সেগুলো দূর করে কে? পরিবহন। ওর গুদামজাতকরণ। গুদামজাতকরণ বলতে বোঝায় যে এক সময়ের পণ্য অন্য সময় বিক্রি করা, অর্থাৎ গুদামে কিছুদিন রেখে দেওয়া। ধরো আমি, ধরো শীতকালীন সবজি, হ্যাঁ, বা কিছু থাকে না সিজনাল ফল, যেগুলো এক সিজনে হয়, কিন্তু দেখবা এখন সিজনাল ফলগুলোও কিন্তু সারা বছর পাওয়া যায়। কিভাবে পাওয়া যাচ্ছে? তারা ওই ফল বা সবজি যেটাই হোক এটাকে রেফ্রিজারেট করে বা বিভিন্নভাবে সংরক্ষণ করে। অর্থাৎ এক সময়ে উৎপাদিত পণ্য সংরক্ষণ করতেছে আরেকটা সময় বিক্রি করার জন্য। তো এই যে এক সময় থেকে আরেক সময় পর্যন্ত রেখে দিল, এই রেখে দেওয়ার কাজটাই হচ্ছে গুদামজাতকরণ। এরপর ব্যাংক। ব্যাংক দূর করে হচ্ছে আর্থিক বাধা। এটা তো একদম সহজ, তোমরা জানোই। ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সময় অর্থের সংকট দেখা দিতে পারে। তখন আমরা কি করব? ব্যাংক থেকে ঋণ নিব। তো এই জাতীয় অর্থের বিভিন্ন ধরনের বাধা আসলে সেগুলো দূর করে ব্যাংক। এরপর বীমা। বীমা কি? বীমা হচ্ছে কিছু প্রতিষ্ঠান যারা, যাদেরকে আমরা মাসে মাসে বা আমাদের চুক্তি অনুযায়ী কিছু টাকা দেই। টাকার পরিবর্তে তারা আমাদের ঝুঁকি থেকে একটা প্রোটেকশন দেয়। এটা তোমরা আরো শিখবা ফিউচারে। তো এই যে বীমা, এটা দূর করে কি? ঝুঁকিগত বাধা। ঠিক আছে? ঝুঁকি হ্রাস করে একরকম। তারপর বাজারজাতকরণ বা প্রসার। বাজারজাতকরণ বা মার্কেটিং, এটা হচ্ছে বিভিন্ন ভোক্তাদেরকে আমার প্রোডাক্ট সম্পর্কে জানানো, প্রোডাক্টের প্রশংসা করা ইত্যাদি। তো দেখো আমি অনেক চিনি উৎপাদন করলাম, হ্যাঁ, ধরো একদম বেস্ট কোয়ালিটির চিনি, বাজারে যতগুলো প্রোডাক্ট আছে তার থেকে আমার প্রোডাক্টটা অনেক ভালো, বেটার। তো এই যে আমার প্রোডাক্টটা ভালো, কিন্তু এটার কোনো লাভ হবে যদি না আমার যে ভোক্তা, তারা আমার প্রোডাক্ট সম্পর্কে জানে। আমি অনেক প্রোডাক্ট উৎপাদন করলাম, কিন্তু ভোক্তারা জানেই না যে আমার এই এত ভালো প্রোডাক্টটা এক্সিস্ট করে, তাহলে তো তারা কিনবে না। তাই আমার এই যে ইয়ে, আমি প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা সম্পর্কে আমাকে ভোক্তাদের জানাতে হবে। ভোক্তাদের আমার প্রোডাক্ট সম্পর্কে তথ্য দিতে হবে বা প্রোডাক্টটাকে প্রচার করতে হবে। আমার প্রোডাক্ট সম্পর্কে তাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে। তো এই তথ্য প্রচারগত বাধা দূর করে কে? বাজারজাতকরণ। এরপর প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা কি? মানে ডাইরেক্ট আমি কোনো সেবা দিচ্ছি। যদি বইয়ের ভাষায় সংজ্ঞা বলি তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকদের প্রয়োজন পূরণে কোনো কাজ, সুবিধা বা তৃপ্তি প্রদানকে প্রত্যক্ষ সেবা বলে। এটা কি? দেখো, আমার বিশেষ কোনো প্রয়োজন হবে, এই প্রয়োজনটা পূরণের জন্য আমি
কারোর কাছে যাব, উনি আমাকে কোনো সার্ভিস দিবে, যে সার্ভিসটা নিলে আমার ওই কাজটা হয়ে যাবে, বা আমি তাৎক্ষণিক কোনো সুবিধা পাবো বা কোনো তৃপ্তি পাবো। এটা কেমন? ধরো আমার কোনো একটা সমস্যা হয়েছে, যেমন ধরো আমার আহ অনেকদিন ধরে জ্বর। তো এই জ্বরের জন্য আমি ডাক্তারের কাছে যাব। তো জ্বর হয়েছে দেখেই তো আমি গিয়েছি, জ্বর না হলে তো আমি যেতাম না। তাহলে এই জ্বরের যে নিরাময়, এটাই হচ্ছে আমার একটা প্রয়োজন, বিশেষ প্রয়োজন। এই বিশেষ প্রয়োজনের জন্য আমি ডাক্তারের কাছে গিয়েছি। ডাক্তার এটা ট্রিটমেন্ট দিল, তাৎক্ষণিক একটা ট্রিটমেন্ট দিল বা আমাকে পরামর্শ দিল। আমি ডাইরেক্ট যে তার থেকে পরামর্শ নিলাম, এইটাই হচ্ছে প্রত্যক্ষ সেবা। ঠিক আছে? তাহলে এটার কিছু উদাহরণ হচ্ছে ডাক্তার, উকিল, প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার। আবার এই যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, এগুলো কিন্তু এক ধরনের সেবা দেয়। কিরকম সেবা? যেমন ধরো আমি স্কুল থেকে কেন যাচ্ছি? আমার প্রয়োজন শিক্ষা নেওয়া, শিক্ষা নেওয়ার জন্য যাচ্ছি। বা ব্যাংকে যাচ্ছি কারণ আমার আর্থিক কোনো কাজ করা দরকার। বা সেলুনে যাচ্ছি চুল কাটাতে, হোটেলে যাচ্ছি খাবার খেতে। ঠিক আছে? তাই এই যে আমার কোনো প্রয়োজন পূরণের জন্য আমি কোনো ডাইরেক্ট কোনো সার্ভিস নিতে যাচ্ছি, এটাই হচ্ছে প্রত্যক্ষ সেবা। ব্যবসায়ের গুরুত্ব। আসলে এই মডার্ন যুগে ব্যবসায়ের যে কতটা গুরুত্বপূর্ণ, এটা আসলে বলার কিছু নাই, তোমরা এমনিই জানো। দেখো যে এই যে দেশের সবকিছুই, হ্যাঁ, শুধু দেশ না, পুরো ওয়ার্ল্ডে যা কিছু হচ্ছে সবই ব্যবসা। ঠিক আছে? পুরা দেশ, কোন দেশ কতটা গুরুত্বপূর্ণ, বা সরি, কোন দেশ কতটা আর্থ সামাজিক অবস্থা ভালো দেশে বা রাজনৈতিক অবস্থা ভালো, এটা ডিপেন্ড করে কিসের উপর? ব্যবসায়ের উপরই। যেই দেশ ব্যবসায় যত বেশি উন্নত, ওই দেশ অন্য সব কিছুতেই উন্নত। ঠিক আছে? আমরা যদি ওয়ার্ল্ডে চিন্তা করি, আমেরিকা মোটামুটি সব দেশের থেকে আগায় আছে অনেক ক্ষেত্রে। কেন আগায় আছে? কারণ তাদের দেশে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান, বা তাদের ব্যবসা শুধু দেশের মধ্যেও না, অন্যান্য বিভিন্ন দেশেও তাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে, পুরো ওয়ার্ল্ডটাকে ক্যাপচার করে ফেলছে। কিভাবে? ব্যবসায়ের সাহায্যে। ঠিক আছে? ব্যবসায় কি কেন গুরুত্বপূর্ণ, এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, আমরা একটা একটা করে আলোচনা করি, চলো। অভাব মোচন। আচ্ছা, ব্যবসায়ের যে প্রথম যে ব্যবসায়ের উৎপত্তি হলো, এটা কেন হয়েছে জানো? এটা হয়েছে অভাব মোচনের জন্যই। আমি যেমন একদম আদিম যুগে একটা উদাহরণ দিয়েছিলাম যে পশু শিকার, হ্যাঁ, পশু শিকার কেন করেছে? আগেকার দিনে যে মানুষ পশু শিকার করতো, কেন করতো? খাবার খাওয়ার জন্য। পশুরা শিকার করে রান্না করে খাবে, অর্থাৎ তার খিদে পেয়েছিল, তার খাবারের প্রয়োজন বা খাবারের অভাব ছিল। এই অভাবটা মোচনের জন্যই তারা শিকার করলো। তাহলে কি, এই যে আবার আমরা ধরো কোনো রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খাই, খাবার, তো রেস্টুরেন্টরা খাবার উৎপাদন করছে কেন? আমাদের খাওয়ানোর জন্য। অর্থাৎ আমাদের যে খিদে বা খাবারের যে একটা অভাব বা প্রয়োজন আছে, সেটা মোচনের জন্য। তারপর জাতীয় আয় বৃদ্ধি। জাতীয় আয় বৃদ্ধি কি? তোমার ধরো জাতীয় আয় কি? টোটাল বা জিডিপি বা জিএনপি, তোমরা যেটা জানো অন্য সাবজেক্টে পড়েছো। এটা হচ্ছে পুরো একটা দেশের মানুষ কি পরিমাণ আয় করে, সবগুলোর সমষ্টি। এখন ব্যবসার সাহায্যে আয় হয়, এটা তো তোমরা জানোই। তো এই যে আয়, এটা আমার আয় হচ্ছে, ঠিক আছে, এটা আমার আয় মানে কিন্তু দেশেরও আয়, জাতিরও আয়। তো ব্যবসার সাহায্যে জাতীয় আয় বৃদ্ধি হয়। কর্মসংস্থান বৃদ্ধি, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যেমন ধরো ছোট চায়ের দোকান বাদ দিই, বড় কোনো ব্যবসায় প্রতিষ্ঠান, ধরো প্রাণ কোম্পানি, হ্যাঁ, প্রাণের কতগুলা ব্রাঞ্চ, কতগুলা কতগুলা ব্রাঞ্চের ছোট ছোট কতগুলা দোকান বা কতগুলো সাপ্লায়ার, বিভিন্ন দোকানের প্রোডাক্ট দিয়ে আসে ডেলিভারি ম্যান, এরকম বিভিন্ন ইয়াতে কত হাজার হাজার মানুষ জব করে না বাংলাদেশে? তাহলে কি, এই যে একটা প্রাণ কোম্পানি বা একটা ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কতগুলা মানুষের একটা কতগুলো মানুষ জব পেয়েছে, তাদের একটা ইনকামের একটা পথ হয়েছে। তার মানে কি, ব্যবসায় অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর স্বাধীন পেশা। ব্যবসায়কে সবসময় একটা স্বাধীন পেশা বলা হয়। ধরো একজন একটা জব করে, জবের জন্য সকাল 6টায় উঠে গোসল করে ফ্রেশ হয়ে দৌড়ায় দৌড়ায় অফিসে যাওয়া লাগে, কারণ 8টার মধ্যে তার অবশ্যই অফিসে থাকা লাগবে।
তো তুমি ধরো রাস্তার পাশে রহিম চাচা, উনি চায়ের দোকান দেয়, ওনার কিন্তু ওনাকে কন্ট্রোল করার কেউ নাই। উনি চাইলে ভোর 5টায় দোকান দিবে, উনি চাইলে বিকাল 5টায় দোকান দিবে। তার যখন ইচ্ছা সে তখন দোকান দেবে, অর্থাৎ সে পেশার দিক দিয়ে পুরোপুরি স্বাধীন। তারপর উন্নত প্রযুক্তির প্রসার। আচ্ছা, ব্যবসায়ের সাহায্যে বিভিন্ন প্রযুক্তির ব্যবহার হয়, যেমন ধরো বিভিন্ন কোম্পানি বিদেশ থেকে বিভিন্ন ধরনের মেশিনস বা টেকনোলজি ইম্পোর্ট করছে, যাতে তারা তাদের প্রোডাক্ট প্রডিউস করার প্রসেসটাকে আরো ইমপ্রুভ করতে পারে। ঠিক আছে? আবার মার্কেটিং এর ক্ষেত্রেও মানুষ অনলাইন ব্যবহার করছে, কম্পিউটার ব্যবহার করছে। তো বিভিন্ন ধরনের নতুন নতুন টেকনোলজি বা প্রযুক্তি ব্যবহার হচ্ছে। তো এই ব্যবসায়ের সাহায্যে এইভাবেই বিভিন্ন প্রযুক্তির প্রসার ঘটে। তারপর সঞ্চয়। সঞ্চয় কিন্তু তোমরা জানো যে অর্থ জমা করা। তো অর্থ জমা কিভাবে করব যদি আমার আর্নিংই না থাকে? তো আর ব্যবসায় কি আর্নিং এর জন্য একটি গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। তো ব্যবসায়ের সাহায্যে আমি আয় করি, ওই আয় দিয়ে তো আমি সঞ্চয় করব, ঠিক না? আবার কি দেখো, আমি যে আয় করছি, এই আয়টা বা আমি ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ইনকাম করছি, আমার ব্যবসায় তো জাস্ট এখানে ফিক্সড না। আমি চাবো কি আমার ব্যবসা আরো বড় করতে। আরো বড় কিভাবে করব? আমার আরো ইনভেস্ট বা বিনিয়োগ করা লাগবে। আমি কিভাবে করে অর্থ বিনিয়োগ করব যদি আমার কাছে অর্থ সঞ্চিত না থাকে? ঠিক না? তাই এভাবেই ব্যবসায় সঞ্চয় বৃদ্ধি করতেও ভূমিকা রাখে। গবেষণা ও সৃজনশীলতার বিকাশ। গবেষণা ও সৃজনশীলতার বিকাশ ছাড়া আসলে কখনোই ব্যবসা হয় না। ঠিক আছে? যেমন কি আমি একটা নতুন ব্যবসায় প্রতিষ্ঠান দিব, তো আমার অবশ্যই অন্য যারা কম্পিটিশন তাদের থেকে ডিফারেন্ট কিছু দেওয়া লাগবে, বা আমার নিজস্ব বুদ্ধি বা সৃজনশীল চিন্তা ভাবনাকে কাজে লাগানো লাগবে। ঠিক না? তারপর কি আমার পুরো মার্কেটটা সম্পর্কে গবেষণা করা লাগবে। আমার প্রোডাক্ট কিভাবে উৎপাদন করব এই নিয়ে গবেষণা করা লাগবে। কিভাবে আমি মার্কেট দখল করব এইসব বিষয়ে গবেষণা করা লাগে। তো এই যে গবেষণা ও সৃজনশীলতার বিকাশ ঘটে কিসের মাধ্যমে? ব্যবসায়ের মাধ্যমে। এরপর সংস্কৃতির বিনিময়। ব্যবসায়ের সাহায্যে এক দেশের সংস্কৃতি অন্য দেশে চলে যায়, মানে একটা বিনিময় ঘটে। কিভাবে? ধরো আমরা অনেকে বার্গার খাই, হ্যাঁ? বার্গারটা কিন্তু একটা মেইনলি আমেরিকান খাবার। তো এটা আমাদের দেশে আসলো কিভাবে? এটা ওই দেশে জনপ্রিয় হয়েছে, এরপর তারা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ব্রাঞ্চ দিয়েছে। তো এই ব্রাঞ্চের থ্রুতে এক আমেরিকার বার্গার এখন পুরা ওয়ার্ল্ডে ছড়ায় গেছে, ঠিক না? তাহলে কি বার্গারটা ছিল আমেরিকান সংস্কৃতি, কিন্তু এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়ায় গেছে, অর্থাৎ সংস্কৃতি বিনিময় ঘটেছে। তারপর নতুন নতুন শহর বন্দর সৃষ্টি। এটা কিভাবে হয়? যেখানে ব্যবসা যে- যেখানে অনেক ব্যবসায় প্রতিষ্ঠান, ওখানে আরো মানুষ আসে ব্যবসায় করার জন্য। এভাবে হয় কি পুরো জায়গাটা ধীরে ধীরে উন্নতি হতে থাকে, শহর হয়ে যায়। যেমন ধরো ঢাকাও কিন্তু আগে একসময় গ্রামের মতো ছিল, কিন্তু এখন কিন্তু নাই। এখন কিন্তু গ্রাম বা ঢাকার বাইরের অন্যান্য সবকিছু থেকে ঢাকা উন্নত। এই উন্নতিটা কিভাবে হয়েছে? এই উন্নতিটা হয়েছে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ ঢাকায় চলে এসে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান দিয়েছে। তো এই ব্যবসায়ের প্রসারের সাহায্যেই নতুন নতুন শহর দোকানপাট আরো হয়েছে, আরো অনেক প্রতিষ্ঠান হয়েছে। এগুলো হওয়ার কারণেই আর কি শহরায়ন ও শিল্পায়ন হয়েছে, এবং এই গ্রামের মতো ঢাকা আজকের ঢাকায় পরিণত হয়েছে। অর্থাৎ এই ব্যবসায়ের সাহায্যেই নতুন নতুন শহর বন্দর হয়। তো আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল। আমরা এই চ্যাপ্টারের প্রায় অর্ধেক, অর্ধেক না আসলে অর্ধেকেরও বেশি নিয়ে আলোচনা করলাম, এবং অল্প কিছু টপিক বাকি আছে, যেমন ব্যবসায়ের পরিবেশ ও বাংলাদেশের ব্যবসায়ের পরিবেশ। তো এই জিনিসগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব, এবং খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস করব। তো সবাইকে সাথে থাকার জন্য থ্যাংক ইউ। এক্সেল বিদের পক্ষ থেকে আমি ছিলাম মোহাম্মদ নাবিল। আল্লাহ হাফেজ।